সবাই একটু খেয়াল করো আবার যে আমাদের এখানে 1 সেন্টিমিটার ইকুয়াল 10⁻7 ন্যানোমিটার কিভাবে আসে, যে 100 সেন্টিমিটার ইকুয়াল কি, তার মানে 10⁻10 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। তাহলে উভয় পাশে 100 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল হবে কি 10⁻7 ন্যানোমিটার। এগুলোর এই যে একক কনভার্ট করার জন্য এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে, কারণ আমরা এই কাজ করব কি পরমাণুর মতো অতি ক্ষুদ্র বস্তু নিয়ে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেক ক্ষুদ্র, ন্যানোমিটার এককে ব্যবহার করি আমরা। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করি হচ্ছে ন্যানোমিটার এককে। তাহলে ন্যানোমিটার অ্যামস্ট্রং এর এই যে সাথে সেন্টিমিটার তারপর কি মিটার এর সম্পর্ক কি এগুলো ভালো করে দেখবে। তাহলে 1 মিটার ইকুয়াল 10⁹9 ন্যানোমিটার, 1 মিটার ইকুয়াল 10⁻10 অ্যাংস্ট্রম। এগুলো আমরা খুব বেশি ইউজ করব, এগুলো জানতে হবে। এখানে শক্তির একক পরিবর্তনের একটা বিষয় দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা, পরে কাজে লাগবে। তোমরা এটা এখনই দেখাই দিই একটু। সবাই একটু খেয়াল করো, এখানে 1 জুল ইকুয়াল 10⁻7 আর্ক। এখন দেখা যাবে যে সিজিএস সিস্টেমে আমাদের শক্তির একক লাগে না, এসআই সিস্টেমে হচ্ছে কি জুল। এসআই সিস্টেমে শক্তির একক জুল। এখন অনেক সময় সেটাকে সিজিএস সিস্টেমে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। তাহলে এসআই সিস্টেমে জুলকে যদি আমরা জুল এককে যে মান পাবো তাকে 10⁻7 দ্বারা যদি গুণ করে দেই তাহলে আর্ক এককে শক্তির মান পাবো। তাহলে সিজিএস সিস্টেমে সিজিএস সিস্টেমে শক্তির একক হচ্ছে আর্ক, সিজিএস সিস্টেমে শক্তির একক আর্ক। তাহলে এসআই সিস্টেম থেকে সিজিএস সিস্টেমে শক্তির একক কনভার্ট করার প্রয়োজন হতে পারে, সিজিএস সিস্টেম থেকে এসআই সিস্টেমে শক্তির একক কনভার্ট করতে এটা লাগবে। এখন অনেক সময় ইলেকট্রন ভোল্ট এককে শক্তির একক দেয়া থাকতে পারে, ইলেকট্রন ভোল্ট এককে শক্তির একক দেয়া থাকতে পারে। তাহলে ইলেকট্রন ভোল্ট এককের সাথে আর্ক এর সম্পর্ক কি 1 আর্ক ইকুয়াল 6.24 × 10⁻11 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট শক্তির একক, তবে এটা না সিজিএস না এসআই। এমনিতেই এককটাকে আমরা কি করতে পারি, এই ইলেকট্রন ভোল্ট এককে যদি দেয়া থাকে তাহলে সিজিএস সিস্টেমের জন্য আর্গে কনভার্ট করব, আর ইলেকট্রন ভোল্ট এককে যদি দেয়া থাকে এসআই সিস্টেমের জন্য এটাকে জুলে কনভার্ট করব। তাহলে এই জন্য ইলেকট্রন ভোল্টের সাথে আর্গের সম্পর্ক, ইলেকট্রন ভোল্টের সাথে জুলের সম্পর্ক, এগুলো তোমাদেরকে বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করতে হবে। সবাই দেখো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 × 10⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল হচ্ছে 1.6 × 10⁻19 জুল। এটা মুখস্থ করবা, ওকে। আবার এই যে জুলের সাথে যদি আমরা কি 10⁻7 গুণ করি তাহলে কিন্তু কি সেটা আর্গে কনভার্ট হবে, সেটা আর্গে কনভার্ট হবে। তাহলে মনে করো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻19 জুল। এখন এটাকে যদি আমরা 10⁻7 দ্বারা গুণ করি তাহলে 1.6 ইন্টু 10⁻7 দ্বারা 10⁻7 দ্বারা গুণ করলে এটা 10⁻12 আসবে। 10⁻12 কি আর্ক, ওকে। আচ্ছা এখন দেখো তাহলে 1 আর্ক সমান সমান কি হবে, তাহলে 1 আর্ক সমান সমান হবে 1 আর্ক ই আর জি আর্ক সমান সমান, তাহলে 1 ডিভাইডেড বাই কি হবে এই মানটা, যে 1.6 ইন্টু 10⁻12 কি, তাহলে এটা ইলেকট্রন ভোল্ট হয়ে গেল।
ইলেকট্রন। এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এই যে এই মানটা 6.24 ইনটু 10 তো 6.25 into 10 to the power 11 11 এটা কি আর্ক ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে 1 আর্গের সাথে আমরা ইলেকট্রন ভোল্টের এই সম্পর্কটা পাইলাম। তাহলে এই সম্পর্কগুলো জানা থাকলে কি হবে, আমরা আলোর শক্তির হিসাব নিকাশ করব। শক্তির হিসাবটা যদি ইলেকট্রন ভোল্টে দেয়া থাকে তাহলে ওটাকে আমরা সিজিএস সিস্টেমে আর্গে নিয়ে যেতে পারবো। আর যদি শক্তির মানটা ইলেকট্রন ভোল্ট থাকে আমরা এসআই সিস্টেমে সেটাকে জুলে নিয়ে যেতে পারবো। এজন্য এই মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এটা তোমাদের যে পিডিএফ ফাইলটা গ্রুপে দেয়া আছে সে তার মধ্যে এগুলো দেয়া আছে, এগুলো গুরুত্বপূর্ণ। উপরে কি লেখা আছে খেয়াল করছো তোমরা? উনি কি লিখে দিয়েছি যে এই বিষয়গুলো যে ভুলে গেলে সব শেষ, ভুলে গেলে সব শেষ। তার মানে ভুলে যাওয়া যাবে না। গাণিতিক সমীকরণ এবং গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ মান, এই গুরুত্বপূর্ণ মান এবং এখানে গুরুত্বপূর্ণ মান সমীকরণ দেয়া আছে প্রথম পৃষ্ঠায়। আর শক্তির একক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এই তথ্য এটা, তারপর দৈর্ঘ্যের একক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্য এটা, এগুলো লাগবে। আর বিভিন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণের কি মান, এগুলা এই মানগুলো মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, মানগুলো মুখস্থ না করলে দেখা যাবে আমাদের পরবর্তী হিসাব নিকাশের সময় আবার ওগুলা বই ঘেটে দেখতে হবে। তো আমরা পরের অংশটা চলে যাই, যে বিষয়টা আমরা পড়তেছিলাম এটাতে ছিলাম আমরা, যে কম্পাঙ্কের যে বিষয়টা বুঝছো তো, প্রতি একক সময়ে একটা কাজ যতবার কি পুনরাবৃত্তি ঘটে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আলোর ক্ষেত্রে এটা কি দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে এই যে 2.5 পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে 2.5 হার্টজ। একবারে সহজ হিসাব, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক। এখন দেখো গাণিতিক সমস্যা সমাধানের এই বিষয়গুলো বলছি, প্লাঙ্কের কোয়ান্টাম তথ্যে আমরা চলে যাব। আমরা জানি কোন বস্তু থেকে কোন বস্তু আলো শোষণ বিকিরণ করে, কোন বস্তু আলো শোষণ বিকিরণ করে। যে একটা বস্তু, এই বস্তুটা কি করবে, আলো শোষণও করবে, তাহলে বস্তুটা বাইরে থেকে আলো শোষণ করবে আর বস্তু থেকে একই সময়ে কিছু কি আলো বিকিরণও হতে পারে। তাহলে আলো শোষণ বিকিরণ এটা চলতেই থাকে। তাহলে অন্য পাশ থেকে শোষণ করতেছে, এ পাশ থেকে বিকিরণ করতেছে, তাহলে একটা বস্তু শোষণ বিকিরণ করতেই থাকে। তবে ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছেন যে এই শোষণ বিকিরণটা কোন বস্তু থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে বিকিরিত হয়। এটা হচ্ছে 1 নাম্বার কথা, যে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রথম কথা হচ্ছে কোন বস্তু যখন আলো শোষণ করবে অথবা বিকিরণ করবে এটা নিরবিচ্ছিন্নভাবে হবে না। নিরবিচ্ছিন্ন মানে কি, মানে কন্টিনিউয়াসলি শোষণ বিকিরণ চলবেই না, হবে একটু শোষণ করবে একটু বিকিরণ করবে, একটু থেমে থাকবে আবার শোষণ করবে বিকিরণ করবে, এভাবে হবে। তাহলে বিচ্ছিন্নভাবে আলোর শোষণ বিকিরণ হয়। এখানে শুধু বিকিরণের কথা বলা আছে, তবে বস্তু কি করতে পারে, আলো শোষণও করবে বিকিরণও করবে। আচ্ছা, তার মানে বস্তু থেকে যে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হবে, মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, তাহলে এখানে কয়েকটা আলোর কণার একটা ক্ষুদ্র প্যাকেট, এখানে কয়েকটা আলোর কণার একটা ক্ষুদ্র প্যাকেট, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হবে। একবারে নিরবিচ্ছিন্ন ভাবে বিকিরিত হওয়া মানে কি, এই যে এখানে মনে করো কি, যে নিরবিচ্ছিন্ন ভাবে এভাবে বিকিরিত হবে না। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে আলো কোন বস্তু থেকে বিকিরিত হয়, আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে এটা বিচ্ছিন্ন ভাবে শোষণ হয়, আবার বিচ্ছিন্ন ভাবে বিকিরণ হয়। এখানে আমরা একটু, হ্যাঁ বলো। স্যার, হুম, স্যার শোষণ কিভাবে হবে? ওখানে তো বলছে যে বিচ্ছিন্নভাবে নির্গত বা বিকিরিত হচ্ছে। আমি এখানে শুধু বিকিরণের কথা বলা আছে, কিন্তু বললাম বস্তু কি করতে পারে, শোষণও করতে পারে বিকিরণও করতে পারে। ওই যে বোরের তথ্যে আমরা পড়ছি না, বস্তুর কে শোষণ বিকিরণ করে, কোন একটা বস্তুর হ্যাঁ, অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, আর জি জি পরমাণুর স্যার, ভিতরে আবার অসংখ্য কি আছে, শক্তি স্তর আছে। আর জি শক্তি স্তরে যে যোজনী স্তরে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন
শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যাবে, আবার শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরে আসবে। তাহলে বস্তুর মূলত ইলেকট্রন গুলো শক্তি শোষণ বিকিরণ করে। সব ইলেকট্রনে আবার শক্তি শোষণ বিকিরণ করে না, শুধুমাত্র যুজনী স্তরের ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ করে। আর ওই যে যুজনী স্তর ছাড়া অন্য শক্তি স্তরের ইলেকট্রন গুলো শক্তি শোষণ বিকিরণ করে না। আচ্ছা, ওকে। এখন 2 নম্বর যে বিষয়টা আসি, তোমরা এখানে একটা ছবি দেখো, যে এই যে কোনো বস্তু থেকে আলো যে বিকিরণ হচ্ছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কি যে কণাগুলো দেখতেছো, তাহলে এরকম ক্ষুদ্র কণার একটা প্যাকেট, এই ক্ষুদ্র কণার একটা প্যাকেটকে বলা হয় একটা কি, ক্ষুদ্র কণার একটা প্যাকেটকে বলা হয় এক কোয়ান্টাম। এক কোয়ান্টাম। এই কোয়ান্টাম হচ্ছে এই ক্ষুদ্র কণার এই অংশটার জন্য আলোর যে শক্তি সেটাকে বলা হচ্ছে এক কোয়ান্টাম। আর কোয়ান্টাম হচ্ছে তাহলে শক্তির ক্ষুদ্রতম একক। আলোর কণাগুলোর নাম পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন ফোটন দেন, ফোটন হিসাবে অভিহিত করেন আলোর কণাকে, ফোটন। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে প্যাকেট, এই ক্ষুদ্র প্যাকেটের নাম তিনি কি দেন? ফোটন। তো এই প্যাকেটগুলো আসলে আলোর ক্ষুদ্র কণার যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো আসলে চলে কি তরঙ্গ আকারে। এই তরঙ্গ আকারে চলে বলে আমরা এতক্ষণ তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এগুলো একটু দেখলাম। এখন দেখো, এই যে কোনো আলোর ফোটন বা কোয়ান্টাম এর ক্ষেত্রে যে তরঙ্গ আকারে যে চলবে, এই তরঙ্গের কম্পাঙ্ক যত বেশি হবে, তরঙ্গের কম্পাঙ্ক যত বেশি হবে, ওই তার শক্তিও তত বেশি হবে। তার মানে দাঁড়াবে কি, বিকিরিত আলোর কম্পাঙ্ক শক্তি আলোর কম্পাঙ্কের কি সমানুপাতিক। তাহলে ওই বিকিরিত আলোর কম্পাঙ্ক যত বেশি হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বেশি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, ওই আলোর শক্তিও তত বেশি হবে। কম্পাঙ্ক কম হবে, শক্তি কম। এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা কি ধ্রুবক আসে। এই ধ্রুবকটা হচ্ছে ই সমান সমান কি এইচ নিউ। এখানে নিউটা হচ্ছে ধ্রুবক। এই এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এই দ্বিতীয় বিষয়টাই হচ্ছে এটা, যে নির্গত বা বিকিরিত আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। নির্গত বা বিকিরিত আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের দুটো বিষয়। একটা মাথায় রাখবা, কোনো বস্তু যে আলো শোষণ বিকিরণ করে সেটা নিরবিচ্ছিন্ন ভাবে করে না, মানে কন্টিনিউয়াসলি করে না, বরঞ্চ বিচ্ছিন্ন প্যাকেট আকারে করে। আর যে আলো বিকিরিত হয় বা শোষিত হয় তার শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। এটাই হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। যে প্লাঙ্কের মধ্যে এই নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র শক্তিকে কি কোয়ান্টাম বলে, যা পরবর্তীতে আইনস্টাইন ফোটন নামে অভিহিত করেন। বিকিরিত বা শোষিত আলোর শক্তি আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। এখানে নিচে দেয়া আছে ই সমানুপাতিক কি নিউ, আর ই সমান সমান দাঁড়াচ্ছে এইচ নিউ। এটা এই সমীকরণটাকে বলা হয় প্লাঙ্কের সমীকরণ, এবং ম্যাক্স প্লাঙ্ককে কোয়ান্টাম তত্ত্বের জনক বলা যায়। ম্যাক্স প্লাঙ্ককে কোয়ান্টাম তত্ত্বের জনক বলা হয়। আর এই প্লাঙ্কের এই তত্ত্বের থেকে কি পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স একটা জটিল জটিল এবং কি জটিল এবং একটা গুরুত্বপূর্ণ রসায়ন এবং পদার্থের একটা ধারা সৃষ্টি হয়। তাহলে প্লাঙ্কের সমীকরণ কি, ই সমান সমান এইচ নিউ। এখানে এইচ এর মান কত, এই এইচ এর মান আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, এইচ এর মান ভালোভাবে বুঝো। এখানে খেয়াল করো, এইচ সমান সমান কি দাঁড়াচ্ছে, ই ডিভাইডেড বাই কি নিউ। তাহলে এই ধ্রুবকটা আসলে কি, যে কোনো আলোর ক্ষেত্রে আলোর শক্তি এবং তার কম্পাঙ্কের অনুপাতটার মান হবে এটা 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এখানে দেখো শক্তির একক হচ্ছে যদি জুল হয়, আর কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড উপরে যাওয়ার পর কি হয়ে যাবে, জুল সেকেন্ড। তাহলে এই যে প্লাঙ্কের ধ্রুবকের এককটা বুঝছো, জুল সেকেন্ড। অনেকেই কিন্তু এটা ভুল করে জুল পার সেকেন্ড লিখে ফেলে,
তাহলে জুল পার সেকেন্ড না, পার সেকেন্ডটা নিচে আছে কম্পাঙ্কের একক, এটা উপরে যাওয়ার পর এটা কি হয়ে যাবে, জুল পার সেকেন্ড না, হবে জুল সেকেন্ড, মাথায় রাখবা। তাহলে ভুল হতে পারে ওখানেই। তাহলে আমি যেটা বললাম, যে কোনো আলোর ক্ষেত্রে তার শক্তি, অর্থাৎ সাদা আলো, আচ্ছা ধরো লাল আলো, লাল আলোর শক্তি এবং লাল আলোর কম্পাঙ্কের অনুপাত যা হবে, নীল আলোর শক্তি এবং নীল আলোর কম্পাঙ্কের এককও তাই হবে। অর্থাৎ যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ, আলফা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, আইআর রশ্মি, দৃশ্যমান আলোর মধ্যে কি ওই যে বেনিয়া সহকালে 7টা রং, এগুলো সবগুলোই কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ বা আলো হিসেবে ধরা হয়। আচ্ছা, এই যে কোনোটারই হচ্ছে শক্তি এবং কম্পাঙ্ক, অর্থাৎ নীল আলোর জন্য যা হবে লাল আলোর জন্য তাই, এক্স রের জন্য তাই, এক্স রশ্মির জন্য তাই, যে শক্তি এবং কম্পাঙ্কের অনুপাতটা কি হবে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এখন আমরা জানি এই যে 1 জুল সমান সমান 10⁻7 আর্ক, একটু আগে যেটা পড়লাম যে 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। এই ভিডিওটা তোমরা আবার সবাই দেখবা, কারণ এখানে যে মৌলিক টার্মগুলো আলোচনা করা হচ্ছে এগুলো বারবার তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে আমাদের 10⁻³ আছে, এটাকে যদি 10⁻7 দ্বারা গুণ করি আমরা, তাহলে গুণ করলে কি -37 আর 10⁻7, তাহলে 34 থেকে 7 বাদ গেলে -27 থাকে, তার মানে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। ওই যে E/নিউ, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক যে কোনো আলোর শক্তি ও কম্পাঙ্কের অনুপাত একটি ধ্রুবক রাশি, যাকে প্লাঙ্কের ধ্রুবক বলে। আর ই হচ্ছে বিকিরিত আলোর শক্তি। এখানে এসআই সিস্টেমে শক্তির একক জুল এবং সিজিএস সিস্টেমে এই শক্তির এককটা হবে কি, আর্ক। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, একটু একটু দাঁড়াও। আচ্ছা, এখন সবাই খেয়াল করো যে সিজিএস সিস্টেমে শক্তির একক আর্ক 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। এগুলো তোমাদের শীটের মধ্যে দেয়া আছে, তোমরা কাজ করতে পারবা। এখন দু একটা গাণিতিক সমস্যা দেখে আমরা এখান থেকে বের হয়ে যাব। সবাই একটু খেয়াল করো। হ্যাঁ বলো। স্যার পিডিএফটা কি আমাদের গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ, পিডিএফ ফাইল গ্রুপে দেয়া আছে, তবে গ্রুপে ওই যে ছবি টবি গুলো নাই। গতদিন বলছিলাম যে ছবিগুলো আসলে বোঝানোর জন্য আমি এক্সট্রা অ্যাড করছি, কারণ এই এগুলা তো তোমরা আর পরীক্ষার হলে লিখবা না, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে বোঝার জন্য কাজটা তো আমি এখানে করতেইছি, আর ছবিগুলো দিলে ফাইল অনেক বড় হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখানে কোনো আলোর শক্তি এত জুল হলে কম্পাঙ্ক কত? তো আমরা জানি শক্তি ই সমান সমান কি, এইচ নিউ, এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। তাহলে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কের সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে, তাহলে নিউ সমান সমান কি, E/এইচ। এখন দেখো এখানে শক্তির এককটা দেয়া আছে জুল সিস্টেমে, তার মানে এসআই সিস্টেমে দেয়া আছে, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মানটাও আমরা এসআই সিস্টেমে বসাই দেব। তাহলে এটা হচ্ছে 3.96 × 10⁻² জুল। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের একক কি হবে, মানটা হবে 6.626। মানটা মুখস্থ করো, কোন বইয়ে 6.624 দেয়া থাকতে পারে, সমস্যা নেই। তাহলে 10⁻34 একক হবে জুল সেকেন্ড। আচ্ছা, জুল সেকেন্ড, ওকে। তাহলে এখন এই জুল জুল কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ক্যালকুলেশন করে মানটা বলো দেখি। স্যার 5.97 × 10⁻31। 5.97 × 10⁻31 একক হবে কি, পার সেকেন্ড অথবা হার্টজ। হার্টজ, S/1। হ্যাঁ, এটা তো আবার মনে হয় সবাই বুঝছো। তাহলে অনুরূপভাবে এখানে কম্পাঙ্ক দেয়া আছে,
তাহলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক জানা আছে। তাহলে কিলোজুলকে এখানে কি করতে হবে, হয় জুল করে নেবা, না হয় কি আর্ক করে নেবা, কিলোজুল থেকে আর্ক করে নেবা, তারপর কি তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। তাহলে তারপরে একবার জাস্ট আমরা একটু এটাও দেখে নেই, যেহেতু আজকে প্রথম কাজ করতেছো একটু কাজগুলো শিখো। সবাই একটু দেখো যে এখানে শক্তির একক দেওয়া আছে কিলোজুল, কিন্তু আমরা শক্তির একক ব্যবহার করব কি জুল। এসআই সিস্টেমে যদি করি তাহলে 2.96 ইন্টু 10⁻³ আছে, এটাকে যদি 10⁻³ দ্বারা কি আবার গুণ করি তাহলে কিলোজুলটা কি হয়ে যাবে, জুল হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াবে 2.96 জুল। এটা ক্যান্সেল। ওকে, আচ্ছা তাহলে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক তো একটু আগে আমরা বের করলাম, আমরা কম্পাঙ্ক বের না করে তরঙ্গ দৈর্ঘ্য বের করি। আচ্ছা ই সমান সমান দেখো আমাদের জানা আছে এইচ নিউ, আবার সি এর সাথে সি সমান সমান নিউ ল্যামডা, আমরা জানি এটা সি সমান সমান হচ্ছে নিউ ল্যামডা, তাহলে নিউ সমান সমান হবে কি সি বাই ল্যামডা। তাহলে নিউ এর মানটা যদি এখানে বসায় দিই তাহলে কি পাবো এইচ, আর নিউ এর মানটা হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে এইচ আর সি দুটোই কিন্তু ধ্রুবক, আর ই এর মান তো এখানে দেয়া আছে, আমাদের বের করতে হবে ল্যামডার মান। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে, ল্যামডা ইকুয়াল হবে এইচ সি ডিভাইডেড বাই কি ই হবে এইচ সি ডিভাইডেড বাই ই। এইচ এর মান সিজিএস এসআই সিস্টেমে হচ্ছে 6.626, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে ফেলো, ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই ই এর মান হচ্ছে 2.96 ক্যালকুলেশন করে মানটা বলো। স্যার 6.71 ইন্টু 10⁻26। 26 জি একক কি হবে, ল্যামডা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য, আর আমরা কাজটা করছি এসআই সিস্টেমে, সবগুলো রাশির মান এসআই সিস্টেমে বসাই দিছি। কোনো একটা রাশি এসআই সিস্টেম কোনো একটা সিজিএস সিস্টেমে বসানো যাবে না। যখন এসআই সিস্টেমে কাজ করব সব রাশির মান এসআই সিস্টেমে বসাতে হবে। এই জায়গায় কিন্তু তোমাদের ভুল হয়, অনেকেই দেখা যাবে সি বসাচ্ছ এসআই সিস্টেমে, এইচ বসাচ্ছ সিজিএস সিস্টেমে, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে এসআই সিস্টেমে তরঙ্গ দৈর্ঘ্যের একক হবে মিটার, তাহলে এত মিটার। তাহলে ওই আলো যেটা বিকিরিত হচ্ছে তার প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের মান হবে 6.71 ইন্টু 10⁻26 মিটার। এটা কি বুঝছো সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা ওকে, আমরা এখন পরের অংশতে চলে যাই একটু। পরের ম্যাথ গুলো তোমরা নিজেরাই করবা, পরের ম্যাথ গুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমাদের অন্যান্য যে ম্যাথ গুলো ওই যে পিডিএফ ফাইলটা কিন্তু সবার ডাউনলোড করা থাকবে, পিডিএফ ফাইলটা দেয়া হয়েছে এই কারণে আমি এখান থেকে হোমওয়ার্ক দেব। তার মানে 2.1 আর 2 করানো হলো, তাহলে 2.3 থেকে 2.6 পর্যন্ত এই কাজগুলো যতটা পারো তোমরা করে ফেলবা, নিজেরা নিজেরা করে ফেলবা। তাহলে করে তোমরা এই যে কি করবা হচ্ছে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে এসএমএস করবা। গতদিন যারা দিছো দু একটা দেখছি আর দেখার সুযোগ হয়নি, আজকে দেখিয়ে দিব, এখন 2টা-3টার মধ্যে দেখিয়ে দিব এখন। তাহলে 2.3 থেকে 2.6 এই 4টা ম্যাথ হচ্ছে তোমাদের জন্য কাজ দেয়া থাকলো, কাজটা করবা সবাই। ওকে, এখানে আমরা নতুন একটা টার্ম আসবো, ডি ব্রগলির সমীকরণ। এটা লাগবে আমাদের, ওই যে আমরা কিন্তু এখনো বোরের পরমাণু মডেলে আছি, বোরের পরমাণু মডেলের আলোর কোয়ান্টাম তথ্যের উপর এটা প্রতিষ্ঠিত, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এতক্ষণ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কিছু বিষয় বুঝলাম। আবার ওখানে কৌণিক ভরবেগের একটা রাশি দেয়া আছে, গতদিন আমরা পড়ছি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল এনএইচ
ডিভাইডেড বাই কি টোয়াইস বাই। আমাদের মনে অনেকের কৌতূহল হতে পারে যে এম ভি আর ইকুয়াল এনএস ডিভাইডেড বাই এনএস বাই টোয়াইস বাই, এটা আসলো কিভাবে? এই কৌতূহলটা নিবারণের জন্য এগুলা দেয়া। এই ডি ব্রগলি সমীকরণ উপপাদন তোমাদের কখনো পরীক্ষায় আসবে না। আর এম ভি আর ইকুয়াল এনএস ডিভাইডেড বাই টোয়াইস বাই এটা কখনো আসবে না। তবে এখান থেকে কিছুটা কি আসবে, এমসিকিউতে কিছু বিষয় আসতে পারে। এটাকে আমরা পরবর্তী কিছু সমীকরণে কাজে লাগাবো। সমীকরণগুলোর ধারণা ক্লিয়ার করার জন্য এই আলোচনাটা। ওকে, তাহলে আমাদের ডি ব্রগলি সমীকরণটা কি? ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এম ভি। বিজ্ঞানী ডি ব্রগলির নাম অনুসারে এই সমীকরণটাকে বলা হয় ডি ব্রগলি সমীকরণ। ল্যামডা, এখানে একটা বিষয়, ল্যামডা আলোর ক্ষেত্রে যদি এখানে ভি দেয়া থাকে, তাহলে এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য না, আলো বাদে অন্য কোনো বস্তু কণা যদি তরঙ্গ আকারে চলে, যেমন ইলেকট্রন যদি তরঙ্গ আকারে চলে, ইলেকট্রন তরঙ্গ আকারে চলে, তাহলে ইলেকট্রন তরঙ্গ আকারে চললে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আর এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে এটা ভি, এটা নিউ না, এটা ভি, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। তাহলে ভি বেগে একটা ইলেকট্রন যদি তরঙ্গ আকারে চলে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, আর ওই ইলেকট্রনের ভর হচ্ছে এম, এখানে প্লাঙ্কের ধ্রুবক এইচ, আর ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, ইলেকট্রনের ভর এম। ওকে, যদি হয় তাহলে এই ল্যামডা সমান এইচ ডিভাইডেড বাই এইচ ভি, এটা হচ্ছে কার সমীকরণ? ডি ব্রগলি সমীকরণ। এটা আমাদের কাজে লাগবে, যার কারণে আমরা এই সমীকরণটা কিভাবে আসতেছে সেটা একটু দেখে নেই। ই সমান সমান এইচ নিউ প্লাঙ্কের সমীকরণ, আর নিউ সমান সমান সি বাই ল্যামডা, একটু আগে আমরা দেখলাম। তাহলে এইচ সি বাই ল্যামডা, এটাকে আমরা প্লাঙ্কের সমীকরণ বলতে পারি। ওকে, আবার আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ আছে আলোর ক্ষেত্রে, ই সমান সমান এম সি স্কোয়ার। ই সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। এখন এটাও আলোর শক্তি, এটাও আলোর শক্তি। তাহলে এই বাম পাশটা যদি সমান হয়, তাহলে ডান পাশের এই দুটা রাশিও পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এই সমীকরণ দুইটা থেকে আমরা বলতে পারি এম সি স্কোয়ার সমান সমান এইচ সি বাই ল্যামডা, এটাই লিখছি আমরা, এম সি স্কোয়ার সমান সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে এই পাশের একটা সি, এই পাশের একটা সি যখন ক্যান্সেল হবে, তখন থাকবে কি এম সি সমান সমান এইচ বাই ল্যামডা। তাহলে ল্যামডাকে যদি এই পাশে নিয়ে আসি আর এমসি কে যদি এখানে নিয়ে আসি, তাহলে ল্যামডা সমান সমান আমরা পাবো এইচ বাই এমসি, এইচ ডিভাইডেড বাই এমসি। এটা কিন্তু আলোর ক্ষেত্রে প্রযোজ্য। আলোর জন্য, এটা আলোর জন্য ডি ব্রগলি সমীকরণ। আলোর কণার তো ভর নেই। আচ্ছা, তাহলে এটা আমরা আলোর ক্ষেত্রে কখন প্রযোজ্য কখন করব? যখন একটা বস্তু আলোতে রূপান্তরিত হবে, তার জন্য। প্লাঙ্কের সমীকরণ অনুসারে বস্তুকে আলোতে রূপান্তর করা যায়, শক্তিতে রূপান্তর করা যায়, আর শক্তিকে আবার বস্তুতে রূপান্তর করা যায়। তো আমরা ওই বিষয়গুলোতে ডিটেলস যাব না। এখন আমরা এখানে দেখব ইলেকট্রনের ক্ষেত্রে এটা কি হবে। তাহলে আলোর বেগ হচ্ছে সি, তাহলে সি এর পরিবর্তে যদি আমরা ইলেকট্রনের বেগ ভি ব্যবহার করি, সি এর পরিবর্তে ইলেকট্রনের জন্য বেগ যদি ভি ব্যবহার করি, তাহলে ল্যামডা সমান সমান হবে এইচ ডিভাইডেড বাই এম ভি। তাহলে এই সমীকরণটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। আর যখন এটা সি হবে, তখন আলোর জন্য আর এমনি অন্য বস্তুর ক্ষেত্রে বেগটা হচ্ছে ভি। তাহলে এই সমীকরণটার তাৎপর্য কি? এই সমীকরণটার তাৎপর্য হচ্ছে এই সমীকরণটা প্রকাশ করতেছে যে ইলেকট্রন না একটা কণা, না হচ্ছে শক্তি। আলোর কণা থেকে এটা বড় একটু কণা, আলোর কণা থেকে একটু বড় কণা যার ভর আছে। আলোর কণার ভর আমরা পরিমাপ করতে পারি না, তাহলে আলোর কণার থেকে একটু বড় কণা যার ভর আছে। আর কণাগুলোর মধ্যে এত ক্ষুদ্র কণা যে এটাকে বস্তু হিসেবে যেহেতু ভর আছে, বস্তু হিসেবে আমরা কি ধরতে পারি, বস্তু হিসেবে আইডেন্টিফাই করি। আবার যেহেতু এটা শক্তিও আছে, তাহলে এটাকে শক্তি হিসেবে আমরা আইডেন্টিফাই করি। তাহলে এটার শক্তির সাথে সম্পর্ক বস্তু হচ্ছে কি ল্যামডা, যে তরঙ্গ আকারে যা চলে, শব্দ, আলো, এরা হচ্ছে এক প্রকার শক্তি। এখন ইলেকট্রনও তরঙ্গ আকারে চলে,
তাহলে ইলেকট্রনের মধ্যেও কি শক্তি আছে, তাহলে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, তার মানে ইলেকট্রনটা না শক্তি না বস্তু, বস্তু আর শক্তির মাঝামাঝি একটা অবস্থা বলা যায়। যেমন জীব আর উদ্ভিদ আর প্রাণীর মাঝখানে যেমন ভাইরাস আছে, জীব আর জড়র মাঝখানেও আবার ভাইরাস আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা খেয়াল করো, এই ডি ব্রগলি সমীকরণের বাম পাশে ল্যামডাটা তরঙ্গের সাথে সম্পর্ক, তার মানে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, তরঙ্গ আকারে চলে। আর ডান পাশের এমটা ভরের সাথে সম্পর্ক, তার মানে ইলেকট্রনের ভর যেহেতু আছে এটা একটা বস্তু বা কণা, তাহলে এটা কণা ধর্ম আছে। তাহলে এই সমীকরণটা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখান থেকে দুই একটা গাণিতিক সমস্যা দেখো। ইলেকট্রনের বেগ যদি 3.96 × 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? খেয়াল করো, বলছে একটা কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন তরঙ্গ আকারে চলে, এরকম তরঙ্গ আকারে চলে, একবারে বৃত্তাকার পথে এরকম করে ঘুরে না, তরঙ্গ আকারে ঘুরে। আচ্ছা এখন আসো, যে আমরা জানি ল্যামডা সমান সমান কি, h/mv। তাহলে এখানে ইলেকট্রনের বেগ দেয়া আছে, বেগটা সিজিএস সিস্টেমে দেয়া আছে, খেয়াল করো। তাহলে ভরটাকে, ইলেকট্রনের ভরটাকেও আমরা সিজিএস সিস্টেমে নেই। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম, ইন্টু ভি এর মানটা হচ্ছে 3.96 × 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। আর উপরে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা সিজিএস সিস্টেমে নেব, এসআই সিস্টেমে এবার না। এবার আমরা কাজটা করতেছি সিজিএস সিস্টেমে। তাহলে এটা হচ্ছে 6.626 × 10⁻⁻27, এটা একক হচ্ছে আর্ক সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে একটু মানটা বলো। হ্যালো, হ্যাঁ জুবায়ের। হ্যাঁ স্যার, 1.83 1. into 10 inverse হ্যাঁ 10 83 into 10 inverse 8 10⁻8 একক কি হবে? ল্যামডার একক সিজিএস সিস্টেমে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার হবে স্যার। তাহলে সেন্টিমিটার। ওকে, তাহলে এভাবে আমরা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের সম্পর্ক স্থাপন করছি। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ হচ্ছে এখানে কি, এই ডি ব্রগলি সমীকরণ। তাহলে এটার একটা ম্যাথ আছে 3.2, এটা তোমরা নিজেরাই করবা, করে তোমরা পাঠায় দিবা। আর একটু পরেই হচ্ছে আমাদের এই মিটিং শেষ হবে। মিটিং শেষ হয়ে গেলে, আজকে আর অন্য আলাদা মিটিং নাই, আমরা এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে সমীকরণটা আছে mvr = nh/2π, এখান থেকে শুরু করে জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে একটু দেখবো। এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ থেকে কিছু ম্যাথ আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, তারপর হচ্ছে কি জিম্যান প্রভাব আছে আর স্টার্ক প্রভাব আছে। যদিও এগুলোই আজকে আলোচনা করার কথা ছিল ডিটেলস, আমরা প্রাথমিক কিছু জিনিস ছেড়ে না এসে ওগুলো আলোচনা করলাম। নেক্সট দিন আমরা হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হোমওয়ার্ক করে তোমরা অবশ্যই আমাকে ছবিগুলো ওই মেসেঞ্জারে গ্রুপেই পাঠিয়ে দিবা। তো সবাই আচ্ছা ভালো স্যার, থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা। আল্লাহ হাফিজ স্যার।